পশ্চিমবঙ্গে কখন যে মানুষের মরে যাওয়াটা খবর হবে আর কখন খবর হবে না এটা বোঝা খুব মুশকিল। আপনারা জানেন এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজে একজন প্রসূতির মৃত্যু হয়েছে এবং বাকি প্রসূতিরা জীবন মৃত্যুর মাঝখানে লড়াই করছেন। একটা বিষাক্ত স্যালাইন ব্যবহার করার ফলে এই ঘটনা ঘটেছে। এই নিয়ে প্রচুর তোলপাড় হচ্ছে, প্রচুর কথাবার্তা হচ্ছে। মানুষ মরেছে তাই খবর হয়েছে, কিন্তু বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হচ্ছে এবং তার মাধ্যমে মানুষ মারা যেতে পারেন। হাসপাতালে রোগীরা ছটফট করছেন, কেন হাসপাতালে রোগীদের অবস্থার অবনতি হচ্ছে বোঝা যাচ্ছে না। বিষাক্ত স্যালাইনের অভিযোগ উঠে আসছে। এটাই যদি গুরুত্বপূর্ণ বিষয় হতো তাহলে তো নড়াচড়া আরো অনেক আগে পড়া দরকার ছিল। কারণ এই খবর যে এই প্রথম সামনে এসেছে তা তো নয়, অনেক দিন ধরে এই খবর সামনে আসছে, কিন্তু কারুর টনক নড়েনি। এর আগেও এই খবর সামনে এসেছে যে বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হচ্ছে, হাসপাতালে রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু মানুষ মরে গেছেন, একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়েছেন সেটা হয়নি। তাই এই খবরে কোনো রকম নাড়াচাড়া পড়েনি, একটা নির্বিকার প্রশ্রয় চলে এসেছে ক্রমাগত। রানাঘাট মহকুমা হাসপাতালে গত বছর এই খবর সামনে এসেছিল যে রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইন ব্যবহার করার ফলে রোগীদের শরীরে কাঁপুনি দিচ্ছে। এবং কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, স্যালাইন ব্যবহার করার ফলে রোগীদের অবস্থার উন্নতি হওয়ার বদলে কেন অবনতি হচ্ছে চিকিৎসকরা বুঝতে পারছেন না। এবং তারপর তারা অনুসন্ধান করে দেখছেন যে ওই একটি নির্দিষ্ট ব্যাচের স্যালাইন ব্যবহার করার ফলেই এই বিপত্তি ঘটছে। এই নিয়ে সেই সময় কথাবার্তা হয়, অভিযোগ জানানো হয় এবং বলা হয় ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফ থেকে এই স্যালাইনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু এই প্রথম রানাঘাট মহকুমা হাসপাতালে এই খবরটা সামনে এলো 2024-এর একেবারে শেষের দিকে, এটাই কি না, এর আগেও হয়েছে। রানাঘাট মহকুমা হাসপাতালের তরফ থেকেই এই খবর সামনে আসছে যে 1 বছর আগে, আমি যে খবরটার কথা বলছি সেটা 2024-এর সেপ্টেম্বরের খবর, তখন বলা হচ্ছে তারও আরো 1 বছর আগে মানে 2023-এর জুলাই অগস্ট মাস নাগাদ দেখা যাচ্ছিল যে রানাঘাট মহকুমা হাসপাতালে প্রসূতিদের মৃত্যু অনেক বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন সব থেকে বেশি সমস্যা হয়েছিল সেই সময় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদেরকে নিয়ে এবং প্রসূতিদের নিয়ে। আরো একবার বলছি, 2023-এর কথা, রানাঘাট মহকুমা হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে স্যালাইন ব্যবহার করার ফলে প্রসূতিদের মৃত্যু হচ্ছে, প্রসূতিরা আরো অসুস্থ হয়ে পড়ছেন এবং তার সঙ্গে ডেঙ্গু রোগীরা। মেদিনীপুর মেডিকেল কলেজে এই প্রসূতিরাই কিন্তু মারা গেছেন এবং স্যালাইন নিয়ে এত হইচই এখন হচ্ছে। তো যাই হোক, সেই সময় রানাঘাট মহকুমা হাসপাতালের তরফ থেকে চিকিৎসকরা দাবি করেন যে এই রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইনের একটা নির্দিষ্ট ব্যাচ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ ওই একই সময় আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে স্যালাইন সংক্রান্ত গোলমালের কথা বারবার উঠে এসেছে এবং সেই সময়ও বলা হয় যে ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফ থেকে তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। কিন্তু 1 বছর ঘুরে গেলেও সেই রিপোর্ট পাওয়া যায়নি ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফ থেকে। ড্রাগ কন্ট্রোল বিভাগের রিপোর্ট এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। তারা পরীক্ষা করে বলবেন যে এই স্যালাইনে কোনো গন্ডগোল আছে কিনা, তাহলে এটা ব্যবহার করা বন্ধ করে দিতে হবে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যতক্ষণ না এটা পরীক্ষা হচ্ছে ততক্ষণ তো বিষয়টা এরকম ধামাচাপা পড়েই থেকে যাবে। কিন্তু 1 বছর 2023 থেকে এই রিপোর্ট সামনে আসেনি। কেন আসেনি তার কথা কেউ জানে না। এবং 2024-এ রানাঘাট মহকুমা হাসপাতালে আবারও যখন স্যালাইন নিয়ে বিপত্তি হয় তখন আবারও বলা হয় যে ড্রাগ কন্ট্রোল বিভাগ এই স্যালাইনের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। তো রিপোর্ট কেন আসছে না? হাসপাতালে সুপার তখন বলছেন যে যারা সংগ্রহ করে নিয়ে গেছে নমুনা তাদেরই তো রিপোর্ট দেওয়ার কথা সময় মতো। এবং সেই সময় নদিয়ার যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস, তিনি অবশ্য বলেছিলেন যে না না, ওই প্রসূতিদের মৃত্যু স্যালাইন ব্যবহার করার জন্য হয়নি, উচ্চ রক্তচাপের জন্য হয়েছে। হাউ বিউটিফুল, কি সুন্দর ব্যাপার বলুন তো। এইখানে দুটো বিষয় খেয়াল করুন। একটা খবর আপনারা নিশ্চয়ই শুনেছেন, মেদিনীপুর মেডিকেল কলেজে এই প্রসূতিরা অসুস্থ হয়ে পড়েন যখন প্রসবের পর, তখন তাদের বাড়ির লোককে দিয়ে একটা অদ্ভুত মুচলেখায় সই করিয়ে নেওয়া হয়েছে, যেখানে লেখা রয়েছে ডাক্তারবাবুর থেকে জানলাম অপারেশনের সময় স্যালাইন বা ইনজেকশনের জন্য রোগী শকে চলে গেছে, সেই কারণে রোগীর প্রস্রাব কম হচ্ছে এবং অত্যধিক রক্তক্ষরণ হতে পারে, রোগীর জীবনহানিরও আশঙ্কা আছে, সবকিছু জেনেও চিকিৎসার অনুমতি দিলাম। এবং এই বয়ানের নিচে স্যালাইনের ব্যাচের নাম্বারটা লেখা রয়েছে। এইরকম অদ্ভুত মুচলেখা সই করিয়ে নিয়ে তারপর তাদের চিকিৎসা করা হয়েছে এবং তারপর আপনারা জানেন যে তারা অসুস্থ হয়ে পড়েছেন বা মারা গেছেন। এবং এইখানে খেয়াল করে দেখুন যে আপনি যত শহর থেকে দূরে যাবেন, এই যে জেলার বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল, গরিব প্রান্তিক মানুষজন যারা চিকিৎসার জন্য আসছেন, তারা এই বয়ানটা ঠিক না ভুল এটা বুঝবেন কি করে? তাদের মাথায় তো রয়েছে যে আচ্ছা ঠিক আছে, ডাক্তারবাবু যখন বলছেন তার মানে ঠিকই বলবেন,
ডাক্তারবাবু চিকিৎসা করবেন, সই করে দিতে হবে, আচ্ছা ঠিক আছে করছি, ডাক্তারবাবু ভালো ভেবেই নিশ্চয়ই বলছেন। ডাক্তারবাবু সেখানে লিখেই দিয়েছেন যে এই স্যালাইন ব্যবহার করার পরে রোগী শকে চলে গেছেন, সবকিছু জেনে বুঝে চিকিৎসা করার অনুমতি দিলাম। এক হচ্ছে এইভাবে নিজেদের দায় বাঁচানো বা দায় এড়ানোর একটা চেষ্টা করা হচ্ছে, আরেক দিকে এই যে অন্য কিছুর ওপরে দায়টা ঠেলে দাও, না না স্যালাইনের জন্য কোথায় মারা গেছেন, মারা গেছেন তো উচ্চ রক্তচাপের জন্য, এতজন প্রসূতি প্রত্যেকেই উচ্চ রক্তচাপের জন্যই মারা গেছেন, স্যালাইনের জন্য সমস্যাটা নয়। এই যে অন্য কিছুর ওপরে দোষ চাপিয়ে দেওয়া, সেটাও মোটামুটি 1 বছর আগে থেকেই শুরু হয়ে গেছে। আর এটা পশ্চিমবঙ্গে তো কোনো নতুন বিষয় নয়, আমরা এর আগেও দেখেছি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে ডেঙ্গুর জন্য মারা গেছেন লেখা যাবে না, করোনার ক্ষেত্রে করোনার জন্য মারা গেছে লেখা যাবে না, অজানা জ্বর লিখতে হবে, বা অন্য কোনো কারণে মারা গেছেন এই সমস্ত কিছু লিখতে হবে। অর্থাৎ দুরকম ভাবে দায় নিজেদের ঘাড় থেকে ঝেড়ে ফেলার চেষ্টা। আর যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, সত্যি এই স্যালাইনটা ব্যবহার করার জন্য কতজন মারা গেছেন, কতজনকে এই স্যালাইন মেরেছে, সেটা কোনোদিন সামনে আসবে? সেই তথ্য একটা হোয়াইট পেপার শ্বেতপত্রের মাধ্যমে কোনোদিন সামনে আসবে? কারণ এইভাবেই তো দায়টা চাপিয়ে দেওয়া হবে, না না এই স্যালাইনের জন্য মারা যায়নি, অন্য কিছুর জন্য। আরে আমরা তো সই করিয়েই নিয়েছিলাম, অতএব আমাদের দায় তো নয়। এখানে একজন মারা গেছেন এবং এতজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছেন তাই খবর হলো। এর আগে কতজন, একজন দুজন করে কতবার এইভাবে প্রসূতিরা মারা গেছেন বা তাদের দিয়ে এই ধরনের মুচলেখা এর আগেও লিখিয়ে নেওয়া হয়েছে কিনা, সেই তথ্য কোথায়? মোদ্দা কথা হচ্ছে 2 বার এই রানাঘাট মহকুমা হাসপাতালের তরফ থেকেই বলা হচ্ছে যে স্টেট ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু তারপর বছর ঘুরে গেলেও তার রিপোর্ট সামনে আসেনি। এই গেল মায়ের কথা। এরপর কি হবে? এরপর সন্তান পৃথিবীতে আসবে, তারপর সেই সন্তানের কি হবে? কারণ সন্তান, ছোট্ট একটি শিশু, তাকে যখন ইনজেকশন দেওয়া হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে ইনজেকশনে ছত্রাক ঘুরে বেড়াচ্ছে। এনআরএস মেডিকেল কলেজের কথা, আরজি কর নিয়ে প্রতিবাদ আন্দোলন যখন একেবারে তুঙ্গে, সেই সময় এনআরএস মেডিকেল কলেজ থেকে এই খবরটা আসছে যে একজন নার্স, কর্তব্যরত নার্স, তিনি ইনজেকশন দিতে গিয়ে থমকে দাঁড়িয়েছেন। তার কারণ ইনজেকশনের ভায়ালটার মধ্যে চোখে দেখা যাচ্ছে স্পষ্ট যে ভেতরে ছত্রাক ভেসে বেড়াচ্ছে। একবার ভাবুন যে ওই ছত্রাকটা যদি চোখে দেখা না যেত তাহলে কি হতো? ওই নার্স সঙ্গে সঙ্গে ইনজেকশনের ভায়ালের তারিখটা চেক করেন যে এক্সপায়ারি ডেট কবে, দেখা যাচ্ছে এক্সপায়ারি ডেট পেরোয়নি, কিন্তু ওই ভায়ালের ভেতরে ছত্রাক ভেসে বেড়াচ্ছে। এই নিয়ে তারপর অভিযোগ সামনে আসে, এই নিয়ে কিছুটা কথা হয়, কিন্তু ওই যে আরজি কর নিয়ে যেহেতু তখন এত রকম কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, যে এই সমস্ত খবর একেবারে কবরে চাপা পড়ে যায় এবং সেটা নিয়ে কিচ্ছু বেরোয়নি। তাহলে একবার ভেবে দেখুন, একজন মা, তিনি তার শরীরের মধ্যে তিলে তিলে তার সন্তানকে বড় করছেন, তারপর একটা স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে তিনি একটি সরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন যে শিশুকে জন্ম দিয়ে তিনি বাড়িতে নিয়ে আসবেন। সেখানে যাওয়ার পর প্রথমত শিশুকে জন্ম দেওয়ার পর তিনি নিজে বেঁচে ফিরবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কারণ এরকম বিষাক্ত স্যালাইন তার শরীরে যাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, এবং তারই সঙ্গে শিশু জন্মাবার পর তার শরীরেও বিষ ভরে দেওয়া হবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই, কারণ তাকেও, একটা বাচ্চাকে ইনজেকশন দেওয়ার সময় সেই ভায়ালের মধ্যে ছত্রাক থাকবে কিনা, এক্সপায়ারি ডেট পেরোয়নি দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও সেই ভায়ালের মধ্যে, ইনজেকশনের মধ্যে ছত্রাক ভেসে বেড়াবে কিনা কেউ জানে না। এবং এইভাবে মানুষ মারা যাচ্ছেন, এইভাবে খুন হয়ে যাচ্ছে, অথচ তার কারুর কোনো দায় নেই। কে দোষী? যে ওষুধটা দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, ইনজেকশন দিচ্ছেন তারা নয়, তার উপরে যারা রয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, সুপার, তারা নয়, তারও উপরে যেসব অধিকর্তারা রয়েছেন, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব, তারও উপরে আমাদের রাজ্যের মন্ত্রীরা, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেউ দোষী নন। অর্থাৎ এখানে মানুষ খুন হয়ে যাচ্ছে, কিন্তু খুনি কে সেটা কেউ ধরতে পারছেন না। কাকে আনবেন তাহলে? ফেলুদা নাকি নিতিন মাসি? কি মনে হচ্ছে? বায়াসড লাগছে শুনতে, নাকি এবার ঘেন্না ধরে যাচ্ছে? প্রশ্ন 1, আরএল স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠার পরে ওই নির্দিষ্ট সংস্থার নির্দিষ্ট ব্যাচের ওই স্যালাইনের উৎপাদন এবং সরবরাহ দুটোই বন্ধ রাখতে হবে, এই নির্দেশ দেওয়া হয় আমাদের রাজ্যের ড্রাগ কন্ট্রোল বিভাগের তরফ থেকে গত 10ই ডিসেম্বর। তারই সঙ্গে আমাদের রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি মেনে নিচ্ছেন যে নভেম্বর মাসে, 2024-এর নভেম্বরে যখন জানা যায় যে কর্ণাটক সরকারের তরফ থেকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, রাজ্যের তরফ থেকেও এই একই নির্দেশ দেওয়া হয় এবং রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে এই কোম্পানির তৈরি 14টি ওষুধ কোথাও ব্যবহার করা হবে না। তাহলে তারপরেও মেদিনীপুর মেডিকেল কলেজে ওই স্যালাইন কি করে গিয়ে পৌঁছালো এবং ওই স্যালাইন কি করে রোগীদের শরীরে প্রয়োগ করা হলো? প্রশ্ন 2, 2 বার করে যে এই স্যালাইনের নমুনা সংগ্রহ করা হয়েছিল আরএল স্যালাইনের রানাঘাট মহকুমা হাসপাতাল থেকে, তার রিপোর্ট কি সামনে এসেছে? ওই স্যালাইনের মধ্যে সত্যিই কি বিষাক্ত কিছু ছিল? তাহলে ওই সময় যে মৃত্যুগুলো হয়েছিল তার দায় কি স্যালাইনের? এর দায়টা কি সরকার নেবে? কাউকে ধরা গেছে? কেন, কারা এই স্যালাইন ব্যবহার করেছিলেন, কারা অনুমতি দিয়েছিলেন, কারা বরাত দিয়েছিলেন, এটা কেন বাতিল করা হয়নি, এই প্রশ্নের উত্তরগুলো কি জানা গেছে?
কোনোটাই পরিষ্কার নয়, কারণ এগুলো কিছুই জানা যায়নি। প্রশ্ন 3, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওই নির্দিষ্ট ব্যাচের স্যালাইন গুণমান বজায় রাখা এবং জীবাণুমুক্ত করার যে প্রক্রিয়া সেটা উতরাতে পারেনি। এবার সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে এই কথা স্পষ্ট করে দেওয়া হয়। তারই সঙ্গে ওই কোম্পানিকে বলা হয় যে ওই নির্দিষ্ট ব্যাচের স্যালাইন তৈরি তাদেরকে বন্ধ রাখতে হবে, স্থগিত রাখতে হবে এই স্যালাইন তৈরির কাজ। তারপরেও মেডিকেল কলেজে এই স্যালাইন কি করে পৌঁছে গেল? এবং এখন জানা যাচ্ছে শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজ নয়, আমাদের রাজ্যের আরো অনেক মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই স্যালাইন উপস্থিত রয়েছে। তাহলে সেটা কি করে হলো? কারা এই স্যালাইনের বরাত দিয়েছিল? এই নিষেধাজ্ঞা জারি করা, তৈরি করা যাবে না, সরবরাহ করা যাবে না, এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, এই সমস্ত কিছু জানার পরেও কারা এই স্যালাইনের বরাত দিয়েছিলেন, কারা এগুলো বিভিন্ন মেডিকেল কলেজে পৌঁছে দিয়েছেন, কারা এগুলো ব্যবহার করেছেন, কারা অনুমতি দিয়েছেন, এই সমস্ত কিছু কি জানা যাবে আদৌ? এর কোনোটারই উত্তর হয়তো আপনি জানতে পারবেন না, এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনা যে আবারও ঘটবে না তার কোনো গ্যারেন্টি কি আছে? আরে মশাই, গ্যারেন্টির কথা বলে তো হাসাচ্ছেন। জানা যাচ্ছে আমাদের রাজ্যের যে স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরি রয়েছে সেখানে এখনো এই স্যালাইনের নমুনা পড়ে রয়েছে, যেগুলো এখনো পরীক্ষা হয়নি, তার রিপোর্ট এখনো সামনে আসেনি। কেন না, আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরির এক অধিকর্তা বলছেন যে টেকনিশিয়ান কম থাকার জন্য এই পরীক্ষা তারা করে উঠতে পারেননি। মাদক সংক্রান্ত নমুনা পরীক্ষার চাপ এত বেশি যে ওষুধের নমুনা এখন পরীক্ষা করা যাচ্ছে না, সেগুলো পড়ে থাকছে, ওষুধের নমুনা জমে থাকছে ক্রমাগত, টেকনিশিয়ান কম, এদিকে অন্যান্য চাপ বেশি, অতএব এই কাজ করা যাচ্ছে না। জানা যাচ্ছে যেখানে 45 জনের থাকার কথা সেখানে মাত্র 12 জন রয়েছেন ওখানে, এবং ওই ল্যাবরেটরির একজন কর্তা বলছেন যে খুব তাড়াতাড়ি 20 জনকে চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিয়োগ করা হবে। এখানেও চুক্তিভিত্তিক, এখানেও পার্মানেন্ট নিয়োগ হবে না, কন্ট্রাকচুয়াল নিয়োগ এখানেও করা হবে। এত গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে ওষুধের পরীক্ষা করা হয় যে সেই ওষুধ ঠিক না ভুল, এগুলো ব্যবহার করা উচিত কি উচিত নয়, এত বড় একটা কাজ। তার মানে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করা হবে, তারপর তারা এসে পরীক্ষা করবেন, তারপর তারা জানাবেন, রিপোর্ট দেবেন। এর মাঝখানে নিশ্চয়ই আরো কমিটি তৈরি হবে, তদন্ত হবে, আরো কয়েকজন হয়তো মারা যাবেন, তারপরেও আলটিমেটলি এইসব রিপোর্ট সামনে আসবে কিনা জানা যায় না। আপাতত আমরা জানি যে আমাদের রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন যে এই স্যালাইন কাণ্ড নিয়ে তদন্ত করবে সিআইডি, যারা ধরা পড়বেন তাদেরকে কড়া শাস্তি দেওয়া হবে, কারা কারা যুক্ত রয়েছেন সব বের করা হবে। কিন্তু আপাতত এই সমস্ত কথাবার্তা হলেও পরবর্তীকালে কতটা ফলপ্রসূ হবে সেই নিয়ে আমরা সকলেই সন্দেহে আছি। কারণ ওই যে বললাম, পশ্চিমবঙ্গে কখন মানুষ মারা গেলে খবর হবে আর কখন মানুষ মরলে কোনো খবর হবে না, পাত্তাই দেওয়া হবে না, এটা বোঝা খুব মুশকিল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।